ভদ্রলোক উত্তর দিলেন না। হাফ ধরা কণ্ঠে বলে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তারপর ক্লান্ত কণ্ঠেই শুধালেন, তার মানে এমন ধরে আনা বিয়ে এর আগেও হয়েছে? মিথি অত্যন্ত স্বাভাবিক স্বরেই বলল, হবে না কেন? হরদম হচ্ছে। আমাদের পরিবারটাই তো ডাকাতে পরিবার, আপনি জানতেন না? ভদ্রলোককে দেখে মনে হলো এই মুহূর্তে তিনি পৃথিবীর কোনো কিছুই জানে না। বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত তাও তিনি বলতে পারবেন না। তাকে তার নাম জিজ্ঞাসা করলেও ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবেন। ভদ্রলোক অবশ্য তাকিয়ে থাকলেন না, দু আঙ্গুলে চোখের কোণ মন্থন করতে করতে চোখ বুঝলেন, বললেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এখানে শুতে পারি? আমার ভয়ঙ্কর শরীর খারাপ হচ্ছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। কথাটা বলে মিথির অনুমতির অপেক্ষা না করে বিছানায় লম্বালম্বি হয়ে শুয়ে পড়লেন। মিথির ঠিক সেই মুহূর্তে মনে পড়ে গেল ভদ্রলোকের নাম সাব্বির। সাদা শার্ট গায়ে লম্বা দেহি সাব্বিরের দিকে মিনিট খানেক অন্যমনস্ক হয়ে তাকিয়ে রইল মিথি। সাব্বির দেহের অর্ধেকটা বিছানার বাহিরেই ফেলে শুয়ে আছে। এক হাতের মুঠোয় চশমা, অন্য হাতটা নিথর হয়ে পড়ে আছে তার বুকের উপর। গোটানো আস্তীর্ণের নিচে পাকানো বলিষ্ঠ হাতের শিরাগুলো স্পষ্ট। মিনিট খানেক অন্যমনস্ক বসে থেকে সচল হয়ে উঠল মিথি। দীর্ঘ রাতের থেকেও দীর্ঘ তার কাজের তালিকা। মিথি জানে স্বপ্নের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হলে তা ক্লান্ত হওয়ার উপায় থাকবে না। ক্লান্তিকে ছুঁড়ে ফেলে দিতে হয় অচেনা অতল গহ্বরে। মিথি পুনরায় স্ক্রিপ্টের কাগজগুলো টেনে নিল কোলের কাছে। অনেক রাতে কাজের প্রয়োজনে ল্যাপটপ খুলতে চোখে পড়ল অসংখ্য নোটিফিকেশন। দাদাভাই গ্রুপে মিথি আর সাব্বিরের যুগল ছবি পোস্ট করেছে। ছবিতে মিথি একটা নীল শাড়ি পরে শক্ত হয়ে বসে আছে। সাদা শার্ট পরিহিত সাব্বিরের মুখের অবস্থা ভয়ঙ্কর। ল্যাপটপের স্ক্রিনে টিং শব্দ তুলে ক্ষণিকের জন্য একটা মেসেজ শো করলো। মিথিকে গ্রুপ থেকে বহিষ্কার করা হোক। ও এখন বিবাহিত। অবিবাহিত সঙ্গের সাথে কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। মিথি মেসেজে ক্লিক করে অবিবাহিত সঙ্গের মেসেঞ্জার গ্রুপে ঢুকে মৌনি লিখল। ময়ন লিখল, ওর দেহ মন যে এখনো পিওর তা তুই জানলি কি করে? আজকের ফার্স্ট নাইট, পিউরিটি নষ্ট করার জন্য ওয়ান নাইট ইজ ফর ইনাফ। রীতি মিথিকে মেসেজ সিন করতে দেখে উচ্ছ্বাস নিয়ে বলে, মিথি আপা, আজ না তোমার ফার্স্ট নাইট? কি করছো তোমরা? আমাকে বলবে? আরিফ লিখল। তোর জানার এত শখ? ময়ন ইশতিয়াককে মেনশন করলো। ভাই কিছু বলো, মিথিকে রাখা রাখা হবে নাকি না? ওর উচিত সজীব ভাইদের অ্যাডে গ্রুপ হওয়া। বিবাহিত একজন অবিবাহিতদের সঙ্গে থাকা বিষয়টা তো নীতির খেলাপ। মারা যাচ্ছে না? ইশতিয়াকের থেকে উত্তর এলো একটু সময় নিয়ে। আমি ওটির জন্য রেডি হচ্ছি। বিষয়টা গম্ভীর। ওটি থেকে বেরিয়ে আলোচনা করব, অপেক্ষা করো। মৌরি লিখল, তুমি অবিবাহিত সংঘের প্রেসিডেন্ট হয়ে সারাদিন ওটিতে বসে থাকো, এটা কেমন কথা? বাসর ঘরে তো আর বসে থাকি না। তোর এত সমস্যা কেন? এসব আলাপ আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাহিদ একটা ভিডিও পাঠালো। দারুণ জাঁকজমক একটা হোটেল, সেখানে সে কিরকম আয়েশ করছে তার একটা ঝলক দেখানোই তার অভিলাষ। মৌনি বিরক্ত হয়ে বলে, একটা গুরু গম্ভীর আলোচনায় তুই এইসব আজাইরা ভিডিও পাঠাচ্ছিস কেন? কমন সেন্স নেই? নাহিদ ওসবের ধারের কাছে না গিয়ে একটা ছবি পাঠায়। গায়ে কালো রঙের পাঞ্জাবি, চোখে সানগ্লাস। নাহিদ লিখল, পাঞ্জাবিটা কেমন হয়েছে বলতো? আমার এক মেয়ে বন্ধু দিয়েছে। সানগ্লাসটার দাম 12,000 টাকা। মৌনি চটে গিয়ে বলে। আমরা জানতে চেয়েছি। নাহিদ সে কথা গায়ে না মেখে বলে, চলো সবাই মিলে দার্জিলিং ট্যুরে যাই। একটা গম্ভীর আলোচনাকে বরবাদ করে কিছুক্ষণ একা একাই বকবক করলো নাহিদ। মনি কয়েকবার তাকে তিরস্কার করার চেষ্টা করে, এক তো হয়ে গেল। মিথি এদের মেসেজ দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। এরা যে অহেতুক এত সময় নষ্ট করে, এদের কি মায়া হয় না? নিশ্চিহ্ন অন্ধকারে একটা ঝাউ গাছের ঝোপের আড়ালে শুয়ে আছে দুজন যুবক। অনেকক্ষণ দৌড়ে তারা ক্লান্ত, বুকের কাজটা ওঠানামা করছে হাঁপড়ের মতো। দুজনের হাতে ক্যামেরা। একজন ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখলো আশেপাশে কাউকে দেখা যায় কিনা। শালারা কি আমাদের ছেড়ে দিল? এত সহজে ছাড়বে না। কথাটা বলে ক্লান্ত হাসলো নাহিদ। পায়ে তার গুলি লেগেছে, ক্ষতি তেমন হয়নি, কিন্তু পালানো কঠিন। সৎ কিছুক্ষণ জোহরি চোখে আশপাশটা নিরীক্ষণ করে নাহিদের দিকে চেয়ে বলল, পিঠে ওঠ, এখানে বসে ধরা খাওয়ার থেকে যতদূর পারে ছুটব। নাহিদ নির্দ্বিধায় বন্ধুর পিঠে চেপে বসে। নাহিদকে পিঠে চাপিয়ে
বীর শো 10 কদম যেতেই পায়ের সাথে পা বাঁধিয়ে হুড়মুড় করে পড়ে গেল। পড়ে গিয়ে তারা মাটি পেল না, গড়িয়ে গড়িয়ে কোথায় গিয়ে পড়লো হদিস করতেও পারল না। তবে এটুকু বুঝলো এটা একটা নর্দমা, দুর্গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। স্রোত ফিস ফিস করে বলল। ফোনটা পকেট থেকে বের করে একটু আলো জ্বালিয়ে দেখতো, মনে হচ্ছে তো নর্দমা। নাহিদ নির্বিকার কণ্ঠে বলল। নর্দমা হলে নর্দমা, এতে এত দেখার কি আছে? তুই দেখলে স্বর্ণ হয়ে যাবে। মনের শান্তি। আমার মনে হচ্ছে আমি কিছুটা পানি খেয়ে ফেলেছি। এটা যদি নর্দমা হয় তাহলে আমার কি হবে? নাহিদ উত্তর দিল না। তখনই কাছে কোথাও একদল মানুষের পায়ের আওয়াজ পাওয়া। দুজনেই নিজেদের যতটুকু পারা যায় নর্দমার জলেই ডুবিয়ে স্থির হয়ে রইল। লোকগুলো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে গেলে স্রোত নিজেকে নর্দমা থেকে উঠানোর জোর চেষ্টা করতে লাগলো। কিন্তু দেখা গেল নাহিদ নির্বিকার। পকেট থেকে ফোন বের করে একগাল হেসে বলল। ফোনটা ওয়াটারপ্রুফ হয়ে বেশ সুবিধা হয়েছে বল, নষ্ট হয়নি। নাহিদের হাতে মোবাইল দেখে স্রোত যেন একটা আশার আলো দেখতে পেল। ফোনটা যেহেতু আছে নিশ্চয়ই কোনো ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু স্রোতকে অবাক করে দিয়ে নাহিদ সোশ্যাল মিডিয়ায় ঢুকে এর ওর সাথে গল্পে মশগুল হয়ে গেল। দুটো মেয়ের সাথে প্রায় ভালোবাসি বলে বলেই পর্যায়ে চলে গেল। কাজিনদের সাথে মন খুলে আড্ডা দিচ্ছে। ওর মেসেজ দেখে কে বুঝবে সে বুক পর্যন্ত নর্দমায় ডুবে আছে। সদর নতুন করে মনে হলো এই ছেলে এক আশ্চর্য। বাইরের চৈত্রের ঝাঁঝা রোদ ছাদের পটাতন তাওয়ার মতো তেতে আছে। নাহিদ বিছানার উপর অলসেই বসেছিল। বিছানার পাশে জানলাটা খোলা। খোলা জানলা দিয়ে হাওয়া আসছে না। খোলা জানলা দিয়ে আসছে চৈত্রের তাপ। এমন তাপ উত্তাপের দুপুরবেলা সাধারণত ঘুঘু ডাকে। ঢাকায় ঘুঘুর দেখা পাওয়া দুষ্কর, তাই কাকই ডাকছে। স্রোত ছাদের রেলিংয়ে দুটো কাক দেখিয়ে বলল। তাহলে আমার কি হবে বলতো? আম্মা বলে কাকের ডাক অশুভ, ঘন ঘন কাক ডাকলে মানুষ মরে। নাহিদ হেসে বলল। ঢাকা শহরে যে পরিমাণ কাক আর যে পরিমাণ কাকা শোনা যায়, তোর থিওরি ঠিক থাকলে শহরের অর্ধেক মানুষ মরে সাফ হয়ে যেত। আমার ধারণা এরা তৃষ্ণার্ত। ঢাকা শহরে কাকদের পানি খাওয়ার একটা ব্যবস্থা করা উচিত, বুঝলি? শহরে উল্লেখযোগ্য সংখ্যায় কাকের বাস, অথচ তাদের দিকে কেউ নজর দিচ্ছে না। এটা তো রীতিমতো বৈষম্য। শহর কি আমাদের একার, তাদের নয়? স্রোত ভাবুক মুখে মাথা নাড়ল। দুই বন্ধু একত্র হলেই তাদের মধ্যে একটা দার্শনিক ভাব চলে আসে। অনেক হাস্যকর দর্শন নিয়ে গম্ভীর মুখে আলোচনা করার প্রতিভা তাদের আছে। স্রোতকে নিশ্চুপ বসে থাকতে দেখে বিরক্ত হলো নাহিদ। ধমক দিয়ে বলল। বসে আছিস কেন? যা, একটা বাড়িতে করে কাক দুটোকে পানি দিয়ে আয়। স্রোত অবাক হলো। ঘন ঘন কাক ডাকলে মানুষ মরে, মনে হয়। অবশ্যই সত্যি দিবি। স্বামী বিবেকানন্দ কি বলেছেন জানিস না? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবে যে ঈশ্বর। যা, ঈশ্বরের সেবা করে আয়। স্রোত ইতস্তত করে উঠে গেল। নাহিদ কিছুক্ষণ জানলা দিয়ে স্রোতের মহৎ কর্ম দেখল। তারপর নজর দিল নিজের পায়ের দিকে। ভোর রাতের দিকে ফিরে বেহুশের মতো ঘুমিয়ে পড়েছিল দুজনেই। পায়ের কাটা পরিষ্কার করা হয়নি। নর্দমার ময়লা পানির চাপে আপাতত রক্ত বন্ধ হয়ে আছে। ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রবল। নাহিদ পাটা নাড়িয়ে চাড়িয়ে দেখল পায়ে গুলি লাগা যতটা অসুবিধার, তার থেকে অসুবিধা এর তাপ উত্তাপ। গুলির রুগী শুনলে ডাক্তাররা সন্দিহান চোখে তাকান। চোখ মুখ গম্ভীর করে বলেন পুলিশ কেস। পুলিশকে না জানিয়ে কোনো চিকিৎসা আমরা দিতে পারবো না। পুলিশকে না জানিয়ে চিকিৎসা ম্যানেজ করা এক ফ্যাকরা, আবার তাদের জানানো আরেক ফ্যাকরা। পুলিশ প্রথমে এগুলির রুগীকে ভয়ঙ্কর অপরাধী ভেবে ফেলবে। হাজার বুঝিও তাদের সন্দেহ কাটানো যাবে না। তাদের সন্দেহ শুধু কাটবে পয়সা ঢালার পর। নাইট পকেটে হাতড়ে একটা সিগারেট বের করে স্রোতকে বলল। গজ, সেভিলন কিনে আনতো, জিনিসটা নিজে ম্যানেজ করে ফেলি। স্রোত ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছে। নাহিদের কথায় অবাক হয়ে বলল। নিজেই ম্যানেজ করবি মানে কি? ক্ষতের ভেতরটা কাদামাটি ঢুকে ভয়ঙ্কর অবস্থা। নর্দমায় কত রকম রাসায়নিক পদার্থ এসে মিশে, কোনো ধারণা আছে তোর? ইনফেকশন হয়ে পাটা হারাবি। সিগারেটের শলের কাঠায় একটা টান দিতে নাড়ি ভুড়ি উল্টে আসতে চাইল নাহিদের। গায়ে প্রচণ্ড জ্বর, মুখ তেতো হয়ে আছে। এই অবস্থায় এত ঝামেলায় যেতে ইচ্ছে করছে না। ইস্তিয়াকের জীবনটা লাইক হেল এর মতো হেল হয়ে আছে। চাইলেই হেলকে সুন্দর করে জাহান্নাম বলে ফেলা যেত, কিন্তু ইস্তিয়াকের জাহান্নাম শব্দে খানিক অস্বস্তি আছে। জাহান্নাম শব্দ উচ্চারণ করলেই সে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। বিরাট সাপ বিচ্ছু এসে কামড়ে দিতে চায়। সে তুলনায় হেল কিছুটা সহনীয়। ইস্তিয়াক তার হেল জীবন নিয়ে খুবই বিপদে আছে। মাসখানেক আগে মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ তার মনে হয়েছে ডাক্তারি তার জন্য নয়। সে ডাক্তারি পড়ে তার অর্ধেক জীবন নষ্ট করে ফেলেছে।
তার আসলে অন্য কিছু হওয়ার কথা ছিল, কিন্তু সে অন্য কিছুটা কি সেটাও ইশতিয়াক ধরতে পারছে না। রোগীর রোগ নির্ণয় করা ছাড়া অন্য কোনো প্রতিভা তার মধ্যে নেই, এটাও একটা সমস্যা। তার ক্রমেই মনে হচ্ছে ডাক্তারি করেই তার মহামূল্যবান কোনো প্রতিভা নষ্ট হয়ে গেছে। তার আর ডাক্তারিটা ফাক্তারি ভালো লাগছে না। ডাক্তারি যদি একটা মানুষ হতো তাহলে ইশতিয়াক হতো তার আশু হত্যাকারী। ব্যাপারটা দাঁড়ালো এইরকম, ইশতিয়াক যাকে হত্যা করতে চায় তার সাথেই তাকে সহবাস করতে হচ্ছে।